বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার উপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ৭৫টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানকার সরকারি সুবিধা ও সামাজিক সুরক্ষার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। সরকারের চাপ কমাতে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পররাষ্ট্র দফতর অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না করা পর্যন্ত এই কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এই তালিকায় আছে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ইয়েমেন সহ বহু দেশ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন পদক্ষেপের কারণ কি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ সংক্রান্ত একটি ঘোষণা পাওয়ার কথা জানিয়েছে ফক্স নিউজ ডিজিটাল। এতে কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে ২০২৫ সালের নভেম্বর মাস থেকে নতুন ভিসার জন্য স্ক্রিনিং নিয়ম কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। যাদের ভবিষ্যতে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করতে বলা হয়েছে ওই নির্দেশনায়। এক্ষেত্রে স্বাস্থ্য, বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক অবস্থা এবং এমনকি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে এমন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। এছাড়া বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারীদের পাশাপাশি অতীতে কোনো সরকারি নগদ সহায়তা নিয়েছেন বা কোনো প্রতিষ্ঠানে আশ্রিত ছিলেন এমন ব্যক্তিদেরও ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে। কনসুলার কর্মকর্তাদের আবেদনকারীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে নতুন আইনে। ২০১৯ সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই সংজ্ঞা সম্প্রসারণ করে সরকারি সুবিধাকে এর আওতায় অন্তর্ভুক্ত করেন। এই সম্প্রসারিত নীতির বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হয় এবং এর কিছু অংশ শেষ পর্যন্ত আদালতের নির্দেশে স্থগিত হয়। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী গত ২ দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা অভাবনীয় হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে বাংলাদেশের সংখ্যা ছিল মাত্র ৪০,০০০, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৭০,০০০-এ। অর্থাৎ ২ দশকে জনসংখ্যা বেড়েছে ৫৬৯%। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। শারমিন স্বপ্না, ৭১। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেছেন ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের সাথে মৌলিক মতবিরোধ রয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লোককে রাসমুসেন বলেছেন, এই বৈঠকে তার লক্ষ্য ছিল আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য সামনে একটি যৌথ পথ খুঁজে পাওয়া। বৈঠক থেকে ডেনমার্ক একটি অভিন্ন সমঝোতায় আসতে চেয়েছে বলে জানান তিনি। তবে রাসমুসেন এও বলেন যে বৈঠকের পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের অবস্থান এখনও ভিন্ন পথে রয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের উপর জোর দিচ্ছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অন্যদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মোর্সফেল্ট বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে না গিয়ে বরং যুক্তরাষ্ট্রের মিত্র হিসাব থাকতে পারে। অন্তত ৪ জন মার্কিন নাগরিককে একসাথে মুক্তি দেওয়া হয়েছে ভেনেজুয়েলার কারাগার থেকে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাথে যুক্ত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। তবে এর একদিন আগে আরও একজনকে মুক্তি দেওয়া হয়েছিল ভেনেজুয়েলার কারাগার থেকে। রাজনৈতিক এবং অন্যান্য কারণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেশ কিছু মার্কিন নাগরিককে কারাগারে আটক করে রেখেছিলেন এতদিন ধরে। যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে মার্কিন নাগরিকদের এই মুক্তি একটি বিরল এবং ইতিবাচক কূটনৈতিক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার থেকে কারাবন্দী আমেরিকানদের মুক্তি দেওয়া শুরু করেছে। তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। এরই মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। এদিকে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। এছাড়া সাময়িক বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিয়েছে ইরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে ইরানে। অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার পতন আন্দোলনে। উত্তাল রাজপথের আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিয়েছে ইরানের সরকার। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সংখ্যক সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে বুধবার ঘোষণা দেয় ওয়াশিংটন। এর কয়েক ঘন্টা পরই সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে বলে তাকে আশ্বাস দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি। অন্যদিকে ফক্স নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা তাদের নেই। আরাকচির এই বক্তব্যের পরই ইরানের সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। তার পরিবারের সদস্য এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এই তথ্য জানিয়েছে। গত 8 জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ইরফান। এর মধ্যে পেন্টাগন ইরানের সেনা ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। মনিরুজ্জামান বাবু, 71। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এই অবস্থায় বিক্ষোভের তথ্য প্রবাহ ঠিক রাখতে দেশটিতে এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে ফোন আলাপে ইরানের স্টারলিংক প্রবেশাধিকার নিয়ে আলোচনা হয়। মার্কিন প্রশাসনের মতে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে স্টারলিংকই তথ্য বের করার একমাত্র পথ। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের 9 কোটি 20 লাখ মানুষের মধ্যে তুলনামূলকভাবে অল্প সংখ্যক মানুষেরই স্টারলিংকে প্রবেশের অধিকার রয়েছে এবং দেশটির সরকার চাইলে সেবাটি জ্যাম বা বিঘ্নিত করতে পারে। গত 8 জানুয়ারি থেকে ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ কঠোরভাবে সীমিত করেছে। এতে দেশটির সাথে বহির্বিশ্বের যোগাযোগ কঠিন হয়ে পড়েছে। গাজা চলমান যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, এই ধাপে গাজার নিরস্ত্রীকরণ, টেকনোক্রেটিক প্রশাসন গঠন এবং পুনর্গঠন প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে উইটকফ বলেন, দ্বিতীয় ধাপে গাজায় একটি অন্তর্বর্তী টেকনোক্রেটিক ফিলিস্তিনি প্রশাসন গঠন করা হবে, যার নাম হবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা। একই সাথে গাজার পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ শুরু হবে, যার আওতায় অনুমোদিত সব সশস্ত্র সদস্যকে অস্ত্র সমর্পণ করতে হবে। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনা, একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর নির্মাণ ক্রেন ভেঙে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 32 জনে। এই ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 64 জন, যাদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাদেশিক জনস্বাস্থ্য দপ্তরের তথ্য মতে ট্রেনটিতে মোট 171 জন যাত্রী ছিল, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।